স্রোতকে না পেলে এই জীবন আর কোনো মতেই রাখবে না সার্থক বলে স্রোতকে হুমকি দিল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সার্থক স্রোতকে বলতে থাকে যে স্রোত, তুমি যদি আমার সঙ্গে এই সংসার না করতে চাও তাহলে এই জীবন আর আমি কোনো মতেই রাখবো না, কারণ এই ব্যর্থ জীবন রেখে আমি কী বা করবো বলো তো, যখন কিনা তোমার মতন একজন ভালোবাসা মানুষকেই আমি আমার জীবন থেকে রীতিমতো হারিয়ে ফেলবো, তারপরে এই জীবন রেখে মানেই বা কী বলো তো, তোমাকে ছাড়া আমি কোনো মতেই বাঁচতে পারবো না। আর এই জিনিসটা আমি খুব ভালো করে বুঝতে পেরে গিয়েছি। স্রোত, আমি তোমার হতে চাই, তোমার আমার হতেই হবে। যদি তুমি আমার হতে নাই বা চাও তাহলে এই জীবন আমি তোমার সামনেই শেষ করে দিব, তোমার সামনেই আমি এক্ষুনি সুইসাইড করব। ঠিক সেই সময়ে স্রোত বলতে থাকে যে স্যার, এই কথাগুলো আপনি শুধু শুধু কেন বলছেন বলুন তো? আর যাই হোক না কেন, আপনার কি মনে হয় আপনার এই কথাগুলোর উপর আমি মোটেও বিশ্বাস করব? কারণ আমি কোনো মতেই বিশ্বাস করতে পারছি না যে আপনার মতন একটা পাষণ্ড রূপে মানুষ, সে কিনা আমার মতন একজন মেয়েকে ভালোবাসবে, যে কিনা অতীব সাধারণ। ঠিক সেই সময়ই সার্থক বলতে থাকে যে তোমার আমার কথার উপর বিশ্বাস হচ্ছে না, তাই তো? তাহলে ঠিক আছে, বরঞ্চ আজকে তোমার সামনে আমি হাতে নাতে প্রমাণ দিতে চাই আমি তোমাকে কতটা ভালোবাসি। আমার শরীরে রক্ত দিয়ে আমি তোমাকে আমার ভালোবাসার কথা প্রকাশ করবো। ঠিক সেই সময়ে সার্থক যখন নিজের কথা রাখার জন্য অবশেষে হাতে ছুরি নিয়ে নিজের হাতে নার্ভ কাটতে যায়, ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে স্যার, কী করতে যাচ্ছেন আপনি? বলুন তো, আপনি আমার মতন একটা সাধারণ মেয়ের জন্য কেন নিজের এত ক্ষতি করার চেষ্টা করছেন বলুন? আপনি আমাকে কী বা পেয়েছেন? আপনি কি মনে করেছেন যে না, আপনি আমাকে পেলে আপনার জীবন পূর্ণ হয়ে যাবে? কোনোদিনও না স্যার, কারণ আমাদের মধ্যে যে ফারাকটা আছে সেই ফারাকটা কোনোদিনও মিটবে না। তখন সার্থক বলতে থাকে যে একটা সুযোগ দিয়েই দেখো না, যদি আমি আমার ভালোবাসা দিয়ে আমাদের মধ্যকার এই দূরত্বটা কোনো মতে মেটাতে পারি। তখন স্রোত বলতে থাকে যে স্যার, লাভ নেই, এই দূরত্ব কোনোদিন আপনি মেটাতে পারবেন না। তখন সার্থক বলতে থাকে যে শুধু আজকের দিনটা তুমি আমাকে একটু দিয়ে দাও, তারপরে তোমার যদি মনে হয় যে না, আমি কোনোদিনও তোমাকে নিজের ভালোবাসা দিয়ে আগলে রাখতে পারবো না, তাহলে নয় তুমি এখান থেকে চলে যাও, তখন আমি তোমাকে কোনো মতে বাধা দেবো না। অন্যদিকে স্রোত সার্থক যখন একে অপরের অনেকটা কাছাকাছি চলে আসে, ঠিক সেই মুহূর্তে গোটা রাত একে অপরের সাথে ঘনিষ্ঠ মুহূর্ত কাটানোর পর সার্থককে দেখে স্রোত নিজের ভুলটা বুঝতে পেরে, যখন সার্থক সকালবেলা ঘুম থেকে ওঠা মাত্র স্রোতের কাছে সে কন্ট্রাক্ট ম্যারেজ পেপারসটা হাতে ধরিয়ে দিয়ে বলতে থাকে যে এবার তোমার যা সিদ্ধান্ত সেটা আমি মাথা পেতে নেব। ঠিক সেই সময় স্রোত বলতে থাকে যে এই কন্ট্রাক্ট ম্যারেজের তো এখন আর আমাদের মধ্যে কোনো প্রয়োজন নেই, কারণ আমি তো আপনার হয়েই গিয়েছি স্যার। এবার আমরা কী করে আমাদের নতুন জীবনেটার দিকে অগ্রসর হব সেটার কথা ভাবতে হবে, কারণ আমি আপনাকে ভালোবাসি, সেটা আমি হাজার লুকানোর সত্ত্বেও আপনার কাছে কোনো না কোনোভাবে সেটা প্রকাশ পেয়ে গিয়েছে। কিন্তু আপনি যে আমাকে এতটা পাগলের মতন ভালোবাসেন সেটা কাল রাতে আপনি যে নিজে আত্মহত্যা করার চেষ্টা করছেন তাতে আমার কাছে সম্পূর্ণরূপে পরিষ্কার হয়ে গিয়েছে স্যার। আপনি প্লিজ পারলে আমাকে ক্ষমা করে দেবেন। ঠিক সেই সময় সার্থকের বাবা যখন সার্থক এবং স্রোতকে ডাকাডাকি করতে থাকে, ঠিক সেই সময় সার্থকের পিসিমণি বলতে থাকে যে দাদা, আমার তো এবার বড্ড বেশি ভয় করছে, ছেলে মেয়ে দুটো আমার না কি সিদ্ধান্ত নিলে, এবার যদি স্রোত সত্যি সত্যি এই বাড়ি ছেড়ে চলে যায় তখন কি হবে? ঠিক সেই সময় স্রোত সার্থকের বাবাকে বোকা বানানোর জন্য মিথ্যে চলে যাওয়ার অভিনয় করতে থাকে। তখন সার্থকের বাবা বলতে থাকে যে শেষ রক্ষাটুকুও হলো না। ঠিক সেই সময় সার্থক বলতে থাকে যে অবশ্যই হবে বাবা, কারণ তোমার ছেলে এত তাড়াতাড়ি হার মানার পাত্র নয়, তুমি সেটা খুব ভালো করেই জানো। তোমার ছেলের বউ কোনো মতে কোথাও যাবে না, ও তোমাকে বোকা বানানোর জন্য একটা অভিনয় করছিল, এছাড়া কোনো কিছুই না। বুঝতে পেরেছো? তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।